আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আইসিটি পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং সমাধান পড়বে। আজকে আমরা চট্টগ্রাম বোর্ড 2024-এর দ্বিতীয় যে প্রশ্নটি দেওয়া হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। উদ্দীপকে তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ। এখানে উদ্দীপক হিসেবে দেওয়া আছে একটি সিরিজ, যেখানে 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার আপ টু n স্কোয়ার, অর্থাৎ এটি একটি ধারার যোগফল নির্ণয়ের প্রোগ্রাম, এবং কিন্তু এখানে শেষ পদের মান দেয়া নেই। এটি উদ্দীপক, এবং এই উদ্দীপকের আলোকে আমাদেরকে অন্যান্য প্রশ্নের সমাধান করতে হবে। প্রথম প্রশ্নটি যেটি দেওয়া আছে অ্যাসেম্বলি ভাষা কি, খ নম্বরে ডিবাগিং ব্যাখ্যা, এবং গ নম্বরে এই সিরিজটির জন্য ফ্লোচার্ট অঙ্কন, এবং ঘ নম্বরে এই সিরিজটির জন্য সি ভাষায় প্রোগ্রাম লেখার কথা বলা হয়েছে। আমরা সমাধান পর্বে চলে যাচ্ছি। প্রথম প্রশ্নটি অ্যাসেম্বলি ভাষা কি। সরাসরি বাইনারি সংখ্যা ব্যবহার না করে কতগুলো বিটের সাহায্যে সমষ্টি নিয়ে গঠিত বিশেষ সাংকেতিক কোডের মাধ্যমে তৈরি ভাষাকে অ্যাসেম্বলি ভাষা বলা হয়। মূলত মেশিন ভাষা ছিল সরাসরি বাইনারি সংখ্যা 0 এবং 1 দিয়ে লিখিত ভাষা। এই মেশিন ভাষার পরবর্তীতে দ্বিতীয় যে প্রজন্মের ভাষা, সেই ভাষাটিতে এসে সরাসরি বাইনারি সংখ্যা ব্যবহার না করে 0 এবং 1কে নিয়ে কতগুলো বিটকে একত্রিত করে একটা কোড তৈরি করা হয়েছে বা একটি সংকেত তৈরি করা হয়েছে। সেই সংকেতের মাধ্যমে যে ভাষা তৈরি করা হয়েছে সেই ভাষাটি হলো অ্যাসেম্বলি ভাষা। অ্যাসেম্বলি ভাষাকে দ্বিতীয় প্রজন্মের ভাষাও বলা হয়, কারণ এটি দ্বিতীয় প্রজন্মে এই ভাষার প্রচলন শুরু হয়েছে। গ নম্বর প্রশ্নে দেওয়া আছে ডিবাগিং ব্যাখ্যা করো। আমরা এই ডিবাগিং নিয়ে অনেকগুলো বোর্ডেই কিন্তু ডিবাগিং প্রশ্নটি আসছে। ইটস ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। মনে রাখতে হবে ডিবাগিং হলো প্রোগ্রামের ভুল ত্রুটি সংশোধন করা। সবার আগে কথা হচ্ছে বাগ কি। প্রোগ্রামের ভুল বা ত্রুটিকে বলা হয় বাগ, আর যাবতীয় বাগ বা ত্রুটি খুঁজে বের করে তা সমাধান করাকে বলা হয় ডিবাগিং। তো এখানে ব্যাখ্যা করতে বলা হয়েছে, তাই আমরা আরও একটা লাইন বাড়িয়ে লিখব। প্রোগ্রামে সাধারণত 3 ধরনের ভুল পরিলক্ষিত হয়, যথা ব্যাকরণগত ভুল, এটিকে আমরা সিনট্যাক্স এরর বলি; যৌক্তিক ভুল, সেটিকে আমরা লজিক্যাল এরর বলি; এবং নির্বাহজনিত ভুল, তাকে আমরা রান টাইম এরর বলি। তো ব্যাকরণগত ভুল সংশোধন করা সহজ, কারণ ব্যাকরণগত ভুলের জন্য কম্পাইলার সাধারণত এরর মেসেজ বা ভুলের জন্য একটি বার্তা প্রদর্শন করে, কিন্তু যৌক্তিক এবং নির্বাহজনিত ভুল সংশোধনের জন্য প্রোগ্রামের প্রতিটি লাইন সূক্ষ্মভাবে বিশ্লেষণ করতে হয়। এ ছিল ডিবাগিং সংক্রান্ত প্রাথমিক আলোচনা। আমরা এই ডিবাগিং নিয়ে বিস্তারিত আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে আরও একটু জেনে নিতে পারবে। গ নম্বর প্রশ্নের সমাধান পর্বে চলে আসছি আমরা। গ নম্বর প্রশ্নে লেখা আছে এই যে সিরিজটি দেওয়া আছে 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার 9 স্কোয়ার আপ টু n স্কোয়ার, এই সিরিজটির জন্য একটি ফ্লো চার্ট বা প্রবাহ চিত্র অঙ্কন করা। আমরা প্রবাহ চিত্রের জন্য 6টি মৌলিক প্রতীক ব্যবহার করি। সেই মৌলিক প্রতীকগুলো যখন যেখানে যেটা দরকার সেটি ব্যবহার করি। প্রবাহ চিত্রের প্রথম প্রতীকটি হলো একটি ওভাল শেপ বা ডিম্বাকৃতির প্রতীক। সেখানে আমরা কি লিখি? স্টার্ট, এই ধাপটি লিখি। দ্বিতীয় ধাপে আমরা প্রোগ্রামের যদি ইনপুট গ্রহণ করার প্রয়োজন হয়, তখন আমরা এই প্যারালেলোগ্রাম বা সামন্ত্রিক আকৃতির এই প্রতীকটি ব্যবহার করি ইনপুটের জন্য। আমাদের এখানে ইনপুট দরকার হবে কিনা কীভাবে বুঝবো? যখন কোনো একটি সিরিজের প্রথম পদ থেকে শুরু করে শেষ পদ পর্যন্ত সবগুলো দেওয়া থাকবে, তখন ইনপুটের প্রয়োজন নাই। এখানে তো আমাদের প্রথম পদ 3 স্কোয়ার, 3 বা 6, 9, কিন্তু আপ টু n, এখানে শেষ পদ কিন্তু একটি অজানা রাশি, অর্থাৎ n এর মান আমাদের জানা নেই, সেজন্য n এর মান গ্রহণ করতে হবে। তাই এখানে আমরা ইনপুট n এই ধাপটি এনেছি। যখন এখানে 100 স্কোয়ার বা 10 স্কোয়ার বা এখানে যে কোনো একটা মান দেওয়া থাকবে, তখন কিন্তু এই ধাপটি আর আসবে না। তৃতীয় ধাপে আমরা কি করি? তুলনা করি। না, আমাদের এই ধাপের এটি যেহেতু যোগফল নির্ণয়ের সিরিজ, এখানে আমাদেরকে যোগফল নির্ণয়ের জন্য যে চলকগুলো দরকার সেগুলো নিয়ে আসতে হবে, প্লাস প্রয়োজনীয় সংখ্যক চলক আমরা নিয়ে আসছি। প্রথমে লেট i ইকুয়াল টু 3। i বলতে কি বোঝায়? ধারার প্রথম পদ 3, তাই i ইকুয়াল টু 3 লেখা হয়েছে। আর s হলো সামেশন বা যোগফল, সংক্ষেপে s লেখা হয়, s ইকুয়াল টু 0। শুরুতে কোনো যোগফল কিন্তু পাওয়া যায় না। 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, এই দুটো সংখ্যা যোগ করার পর আমরা একটি মান বা যোগফল পাবো, সেজন্য s এর মান শুরুতে কি রাখা হয়? 0 রাখা হয়। তৃতীয় ধাপে আমরা সিদ্ধান্ত গ্রহণের জন্য চলে আসলাম, তবে এর আগে আমরা একটি কানেক্টর বা বৃত্ত প্রতীক ব্যবহার করেছি। এটিকে কানেক্টর বলা হয়। 2 বা ততোধিক ধাপকে যুক্ত করার জন্য ফ্লোচার্টে এই প্রতীকটি ব্যবহৃত হয়। এমসিকিউতে আসতে পারে এই বৃত্ত বা এই প্রতীকটি কী কারণে ব্যবহৃত হয়। এই প্রতীকটিকে বলা হয় কানেক্টর। এটি ব্যবহৃত হয় 2 বা ততোধিক ধাপকে সংযুক্ত করার জন্য। আমরা অন্য একটা ধাপ থেকে আবার ওই ধাপে ফিরে আসবো, 3 নাম্বার ধাপে, সেজন্য এই ধাপের আগে একটি কানেক্টর ব্যবহার করা হয়েছে। আমাদের তুলনা করতে হবে। এই i এর মান 3 দিয়ে স্টার্ট হবে, কতক্ষণ পর্যন্ত যাবে? n পর্যন্ত যাবে। তাহলে i এর মান যতক্ষণ পর্যন্ত n এর মানের সমান না হবে, ততক্ষণ পর্যন্ত যোগের প্রক্রিয়াটি চলতে থাকবে। 3 স্কোয়ারের ভ্যালুর সাথে 6 স্কোয়ারের ভ্যালু যোগ হবে, 6 স্কোয়ারের ভ্যালুর সাথে 9 স্কোয়ারের ভ্যালু যোগ হবে। এভাবে n স্কোয়ার মান যত, সে পর্যন্ত এসে যোগফলটা থেমে যাবে। তো এখানে একটি শর্ত লিখতে হবে, ইফ। আমরা শর্ত যখন লিখি তখন কন্ডিশনাল স্টেটমেন্ট ইফ ব্যবহার করি। ইফ কি?
কন্ডিশনাল স্টেটমেন্ট, শর্ত সাপেক্ষে আমরা একটা স্টেটমেন্ট লিখব বা এখানে একটি শর্ত লিখব। সেই শর্তটি হচ্ছে i লেস অর ইকুয়াল n। যতক্ষণ পর্যন্ত এই i এর মান অর্থাৎ 3টা বেড়ে 6 হলো, 6 বেড়ে 9 হলো, যতক্ষণ পর্যন্ত n এর সমান না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই সংখ্যাগুলোকে যোগ করতে হবে। তাহলে এখানে শর্তটা হলো i লেস অর ইকুয়াল n। এই শর্তটি সত্য হলে কি হবে, আমরা এই শর্তটির জন্য একটি মান ধরে নিয়ে আপাতত যাচাই করছি। মনে করো n এর মান আমরা দিলাম 100, অর্থাৎ i এর মান 3, এখানে 3 হবে। 3 দিয়ে 3 যতক্ষণ পর্যন্ত 100 এর সমান না হবে ততক্ষণ পর্যন্ত এই যোগের প্রক্রিয়াটা চলতে থাকবে। আমরা এখানে দিয়ে দিচ্ছি, সাপোজ এখানে যদি 1 থাকতো, এখন কত আছে, 3 আছে, এখানে 3 হবে। 3 লেস অর ইকুয়াল 100, এটি সত্য। সত্য হলে আমরা যে কাজটি করব, ইয়েস লিখব, ইয়েস লিখে নিচের দিকে আসব, সেই ধাপে আমরা যোগের প্রক্রিয়াটা লিখব। যোগের ইকুয়েশন বা সমীকরণটি হলো s ইকুয়াল টু s প্লাস i ইন্টু i। তোমরা জানো কেন এখানে i ইন্টু i লেখা হয়েছে? এখানে দেখতেই পাচ্ছ এখানে i স্কোয়ার আছে, i এর মান কিন্তু i আকারে নেই, এখানে i স্কোয়ার, এখানে i স্কোয়ার, i স্কোয়ার, 3 স্কোয়ার, 3 ইন্টু 3, 6 স্কোয়ার মানে 6 ইন্টু 6, 9 স্কোয়ার মানে 9 ইন্টু 9। সেজন্য এই i ইন্টু i মানেই হলো i স্কোয়ারের ভ্যালুকে নির্দেশ করে। সেজন্য পেছনের যোগফলের সাথে নতুন যে i এর ভ্যালু তার যোগফল আকারে যোগ হবে। মনে করো 3 স্কোয়ার সমান 3 থেকে 9 হয়, 6 6 36 হয়, 36-এর সাথে 9 যোগ করলে 45, এটি হয়ে যাবে s। সেই s এর সাথে আবার i এর ভ্যালু 9 স্কোয়ার যোগ হবে। তো i এর ভ্যালু 9 স্কোয়ার মানে 9 ইন্টু 9 সমান 9 স্কোয়ার। সেই জন্য এখানে এই সমীকরণটা খেয়াল রাখতে হবে, যখন এই যোগফলের ধারার স্কোয়ার দেওয়া থাকবে তখন এখানে i ইন্টু i হবে। এটিকে অন্যভাবেও লেখা যায়, পাওয়ার ফাংশন ব্যবহার করে লেখা যায়। আমরা সহজ হওয়ার জন্য এভাবে লিখেছি, এভাবে লেখাটাই সহজ। এরপর আমাদের এই 3 থেকে 6 আসতে হলে এখানে প্রতি ধাপে বৃদ্ধি কত, তোমরা প্রতিবারই কিন্তু দুটো পদের বিয়োগফল থেকে বৃদ্ধিটা জেনে যাবে। ইনক্রিমেন্ট কত, 6 থেকে 3 বিয়োগ করলে 3 হয়, 9 থেকে 6 বিয়োগ করলে 3 হয়, তাহলে এখানে প্রতি ধাপে বৃদ্ধি হলো 3। তো এখানে যোগফলটি একবার দেখিয়েছি যে s ইকুয়াল টু s প্লাস i ইন্টু i, এই প্রক্রিয়াটি একবার দেখানো হয়েছে। শুরুতেই i এর মান আমরা, s এর মান আমরা 0 লিখেছিলাম, এই যে s ইকুয়াল টু 0, i এর মান আমরা 3 লিখেছিলাম, i এর মান কত লিখেছিলাম, 3 লিখেছিলাম। তাহলে s ইকুয়াল টু s প্লাস i ইন্টু i, s এর মান 0, i এর মানও 3, স্টার্টিং i এর মান কত, 3। তাহলে i ইন্টু i মানে 3 ইন্টু 3 ইকুয়াল টু 9, 9 প্লাস 0 ইকুয়াল টু 9 হয়। তাহলে প্রথম ধাপ শেষে এই লুপটি যখন একবার চলবে, অর্থাৎ এই শর্ত যখন একবার সত্য হবে, তখন এই ধাপের মান পাওয়া যাবে কত, 9 পাওয়া যাবে। s এর ভ্যালু কিন্তু 9 হয়ে যাবে তখন। s এর স্টার্টিং ভ্যালু কিন্তু 0, স্টার্টিং ভ্যালু কত আমরা এখানেও লিখেছি, স্টার্টিং ভ্যালু 0। এরপর এই মানগুলো 0 এবং 3, s এর মান 0, i এর মান 3, এই দুটো মানকে এখানে পুট করার পর আমরা যে মানটি পেয়ে যাব s এর আপডেটেড ভ্যালু, সেটা হচ্ছে 9। এই ধাপটি একবার সম্পন্ন হওয়ার পর আমাদেরকে আবার দ্বিতীয় পদে চলে আসতে হবে, 3 থেকে আমাদেরকে 6-এ আসতে হবে। তো 3 থেকে 6-এ আসতে হলে 3 এর সাথে কত যোগ করতে হয়, 3 যোগ করতে হয়। এখানে আরও একটি আমাদের প্রক্রিয়াকরণের লাইন লিখতে হবে, সেটা হচ্ছে i ইকুয়াল টু i প্লাস 3। খেয়াল রাখবে এগুলো কিন্তু প্রক্রিয়াকরণের লাইনগুলো এরকম সামন্ত্রিক আকৃতির না হয়ে এটা কি হয়, চতুর্ভুজ আকৃতির হয়, রেক্ট্যাঙ্গেল প্রতীক হয়। আর এটি কিন্তু সামন্ত্রিক আকৃতির, ইনপুটের প্রতীকটা এটিও চতুর্ভুজ আকৃতির। তাহলে এখানে i ইকুয়াল টু i প্লাস 3, আমরা এই লাইনটি এখানে ক্যালকুলেশন করে দেখাচ্ছি। i ইকুয়াল টু i প্লাস 3, i এর ভ্যালু আমরা 3 লিখেছি, 3 প্লাস 3 ইকুয়াল টু 6। দ্বিতীয় পদটি আমরা পেয়ে গেলাম। এখন এই দ্বিতীয় পদটিকে আবার n এর সাথে তুলনা হবে। n এর সাথে তুলনা মানে হচ্ছে আসলে এখান থেকে প্রোগ্রাম এই ধাপ থেকে চলে আসবে, এটা 1 2 3 4 5 6 নম্বর ধাপ হয়, 6 নম্বর ধাপ থেকে আবার এই 4 নম্বর ধাপে ফিরে আসতে হবে। সেজন্য আমরা এখানে যখন আমরা অ্যালগরিদম লিখি তখন আমরা এভাবে লিখি, i ইকুয়াল টু i প্লাস 3 নির্ণয় করি, পুনরায় 4 নং ধাপে যাই, এটা 1, এটা 2, এটা 3 এবং এটা 4 নম্বর ধাপ, এখানে চলে আসতে হবে। অর্থাৎ তুলনা হবে আবার i লেস অর ইকুয়াল n কিনা। তো i এর মান কিন্তু 6 হয়ে গেছে অলরেডি, এই যে 3 প্লাস 3 ইকুয়াল টু 6, অর্থাৎ দ্বিতীয় পদটি পাওয়া গেছে। 6 ইজ লেস দেন 100, কথার কথা আমরা n এর ভ্যালু যদি আমরা 100 দিই তখন 6 100 থেকে ছোট, কন্ডিশন সত্য। 6 ইজ লেস দেন 100, এই যে 6 ইজ লেস দেন 100, কন্ডিশন সত্য। সত্য হলে কি করবে, এই কন্ডিশনটা ট্রু হলে এই ধাপে চলে আসে, s ইকুয়াল টু s প্লাস i ইন্টু i নির্ণয় করবে। s এর ভ্যালু তোমরা প্রথম ধাপ শেষে কত পেয়েছো, 9 পেয়েছো, তাহলে 9 লিখবো এখানে, প্লাস i এর ভ্যালু কত এবার 6, i এর ভ্যালু 6 কিন্তু, তাহলে 6 ইন্টু 6 ইকুয়াল টু 36, 36 এর সাথে 9 যোগ করলে 45। তাহলে এই প্রথম দুটো ভ্যালু যোগ করলে 9 স্কোয়ারের ভ্যালু, 3 স্কোয়ারের ভ্যালু 9, 6 স্কোয়ারের ভ্যালু 36, 36কে 9 এর সাথে যোগ করলে 45 হয়। এই দুই অংশের যোগফল কিন্তু 45, এই 45 আমরা পেয়ে গিয়েছি। এভাবে
আয়ের ভ্যালু আবার যখন বাড়বে তখন 6 + 3 = 9 হবে। 9কে যখন আবার এই ধাপে 100 সাথে তুলনা করা হবে তখনও কন্ডিশন সত্য হবে, আবারও এই যোগফলের নির্ণয়ের কাজটা চলবে এবং আবারও আয়ের মান বাড়বে। এভাবে প্রতিবার যোগফল নির্ণয়ের কাজটি চলবে এবং আয়ের মান বাড়তে থাকবে। এভাবে বাড়তে বাড়তে কথার কথা এক ধাপে গিয়ে 99 হলো। তো 99 ইজ লেস দেন 100, 99 ছোট কার থেকে? 100 থেকে। কন্ডিশন সত্য। সত্য হলে কিন্তু সে ধাপও এই যোগফলের প্রক্রিয়াটি চলবে। চলার পর যখন 99 + 3, আয়ের মান তো প্রতিবার 3 করে বাড়ে, সেজন্য 99 + 3 লিখলে তখন কত হবে? 102 হবে। 99 এর সাথে 3 যোগ করলে কত? 102 হবে। 102 কি 100 থেকে ছোট? 100 থেকে ছোট না, বরং বড়। এখানে 100 থেকে ছোট, তাহলে 100 থেকে ছোট হলে কন্ডিশন ফলস। কন্ডিশন ফলস হলে প্রোগ্রাম আর এই ইয়েসের দিকে না আসে নো এর দিকে চলে আসবে। এখানে আমরা নো লিখে দিব। এই শর্তটি এবার কিন্তু মিথ্যে হয়ে যাচ্ছে। যখন আয়ের ভ্যালুটা বেড়ে যাবে এন এর ভ্যালু থেকে, তখন এই কন্ডিশনটা ফলস হবে। ফলস হলে সে চলে আসবে প্রিন্ট করার জন্য কার মান? এস এর সর্বশেষ ধাপে এই ক্যালকুলেশন থেকে যে মানটি পাওয়া গিয়েছে সেটি প্রিন্ট করবে। এরপর আমরা এন্ড দিয়ে প্রোগ্রাম ক্লোজ করে দিব। তোমাদেরকে মূলত এই ফ্লো চার্টটি পরীক্ষায় দেখাতে হবে, এই রাফ অংশটি দেখানোর কোনো প্রয়োজন নেই, বোঝার জন্য এটি বলেছি। ঘ নম্বর প্রশ্ন আমরা এখন সমাধান করব। ঘ নম্বর প্রশ্নে লেখা আছে ধারাটির ফলাফল প্রদর্শনের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লিখো। ধারাটি লেখা আছে 3² + 6² + 9² up to n²। এই সিরিজটির জন্য যখন আমরা প্রোগ্রাম লিখব, প্রোগ্রামের শুরুতে আমরা কি লিখি তোমরা সবাই জানো? ইনক্লুড এই কথাটির মাধ্যমে আমরা একটি ফাইলকে ইনক্লুড করি। সেই ফাইলটির নাম কি? স্ট্যান্ডার্ড আইও ফাইল, স্ট্যান্ডার্ড stdio.h, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট.h। এই ফাইলটি কিন্তু মূলত বিভিন্ন ইনপুট এবং আউটপুট ফাংশনের কার্যবিধি ধারণ করে। তাই ইনক্লুড কথাটি লিখে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে stdio.h এই ফাইলটি লিখতে হবে। প্রোগ্রামের সেকেন্ড লাইন মেইন ফাংশন ডিক্লেয়ার করা। মেইন ফাংশনের পরে প্রথম বন্ধনী থাকে এবং মেইন ফাংশনের অধীনেই কিন্তু অন্যান্য সকল ফাংশন, প্যারামিটার, আর্গুমেন্ট সব কিছু কাজ করবে। সেজন্য মেইনের পরে যে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হয়েছে এখানে। এর মধ্যে যাবতীয় জিনিসগুলো আমাদেরকে লিখতে হবে, ফাংশন, প্যারামিটার, আর্গুমেন্ট সব এখানে লেখা হবে। প্রোগ্রামের চতুর্থ লাইন হলো আমাদেরকে ভেরিয়েবল ডিক্লেয়ার করা উইথ ডাটা টাইপ। আমাদের ডাটা টাইপ হলো ইন্টিজার। ডাটা টাইপ কি আমরা আমাদের চ্যানেলের ডাটা টাইপ নিয়ে আলাদা ভিডিও দিয়েছি, সেগুলো তোমরা দেখবে। যে সমস্ত ডেটাগুলো নিয়ে কাজ করা হয় সেগুলো কি পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ টাইপ? এগুলো পূর্ণ সংখ্যা। 3², 3, 6, 9, n সব পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে কম্পিউটার চিনতে পারে কোন ডাটা টাইপ দ্বারা? INT দ্বারা। সেজন্য INT কিওয়ার্ড লেখা হয়েছে, এটি একটি ডাটা টাইপ। এরপর আমাদের প্রয়োজনীয় চলক ডিক্লেয়ার করতে হবে। প্রথম চলকটি হলো s, যেখানে যোগফল থাকবে। শুরুতে যোগফল 0 রাখা হয়, কারণ শুরুতে কোনো যোগফল পাওয়া যায় না। অ্যাটলিস্ট 3 এবং 6 এই দুটো যোগ করলে কিন্তু যোগফল পাওয়া যাবে, তাই শুরুতে 0 থাকবে s এর ভ্যালু। এরপর আমরা লিখব কি i, আরেকটি চলক যেটি কাউন্টার ভেরিয়েবল, যেটি প্রারম্ভিক মান ধারণ করে। প্রারম্ভিক মান কত? 3। i এর ভ্যালু কিন্তু 3। এটা আমরা ফর লুপের ভিতরে লিখব। এরপর n বলতে এই সর্বশেষ পদকে বোঝানো হচ্ছে, তাহলে n এর মান আমরা গ্রহণ করব। তাহলে কয়টি চলক? 3টি চলক। একটির মধ্যে যোগফল থাকবে, আরেকটি কাউন্টার ভেরিয়েবল প্রারম্ভিক মান ধারণ করবে, আরেকটি হচ্ছে শেষ পদ n এর মান। এবার আমরা একটা লাইন প্রিন্ট করব n এর মান কত জানার জন্য। লাইন প্রিন্ট করতে হলে আমাদেরকে কি মেসেজ কোন ফাংশন লাগবে? printf ফাংশন ব্যবহার করতে হবে। printf ফাংশনের সিনট্যাক্স আমরা সবাই জানি। প্রিন্ট ফাংশন মানেই হলো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেমিকোলন দিয়ে শেষ হবে। তো এই printf ফাংশনের ভিতরে আমরা যাই লিখি ডাবল কোটেশন দিয়ে লিখতে হয়। কি লিখবো আমরা? আমাদের ইচ্ছে মতো একটা লাইন লিখবো, এন্টার দ্য ভ্যালু অফ n। অর্থাৎ অথবা আমরা এখানে লিখতে পারি এই সিরিজের শেষ পদটি লিখো, এন্টার দ্য লাস্ট টার্ম অফ দি সিরিজ, এরকমও লেখা যায়। এই লাইনটি কিন্তু ইচ্ছে মতো লেখা যাবে। এরপর n এর মান হিসেবে যে মানটি দেওয়া হবে কিবোর্ড থেকে, সেই মানটি একটি ইনপুট। কম্পিউটার ইনপুটকে গ্রহণ করে আরেকটি ফাংশনের মাধ্যমে, সেই ফাংশনের নাম হচ্ছে স্ক্যানএফ ফাংশন। স্ক্যানএফ ফাংশনের সিনট্যাক্স কি? এটিও কিন্তু সেমিকোলন দিয়ে ব্র্যাকেট দিয়ে শেষ হবে। তবে স্ক্যানএফ ফাংশনের ভিতর ফরম্যাট স্পেসিফায়ার %d থাকবে এবং শেষে কি থাকবে? অ্যাড্রেস অফ n চলকের মানটি থাকবে। এখানে এই ডাবল কোটেশন হবে না, ডাবল কোটেশন এখানে স্টার্ট, এখানে ক্লোজ হয়ে গিয়েছে, কমা, এখানে শুধুমাত্র অ্যাড্রেস অফ n হবে। এই ডাবল কোটেশনটি এখানে মিসিং হয়েছে, এটি হবে না এখানে। তাহলে অ্যাড্রেস অফ n দ্বারা n চলকের ঠিকানা বোঝায়। যে মানটি n এর মান হিসেবে দেওয়া হবে সেই মানটি এই ঠিকানায়, n এর ঠিকানায় সেটি কম্পিউটারে সংরক্ষিত হবে। এবার আমরা আমাদের মূল প্রোগ্রাম বডিতে ফিরে যাচ্ছি, এক্সিকিউশন পার্টে, যেখান থেকে প্রোগ্রাম শুরু করবে কাজ। সেটা হচ্ছে যে ফর লুপ দিয়ে এই কাজটি করা হবে। যোগফল নির্ণয়ের কাজটা আমরা ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, যে কোনো একটি লুপ দিয়ে লিখতে পারবো। সাধারণত আমরা কোনো লুপের নাম উল্লেখ না থাকলে ফর লুপ ব্যবহার করি। ফর লুপ কি? সেই প্রোগ্রামের শর্ত সাপেক্ষে কোনো স্টেটমেন্ট 2 বা ততোধিকবার সম্পাদনের জন্য ফর লুপ ব্যবহার করা হয়।
ফর লুপের প্রথমে শর্তের মান যাচাই করা হয়, শর্ত সত্য হলে লুপ বডি সম্পাদিত হয়, এটি অনেকটা হোয়াইল লুপের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু আমরা কিন্তু ফর লুপ নিয়ে আলাদা ভিডিও আমাদের চ্যানেলে দিয়েছি, শুধুমাত্র ফর লুপ কি, ফর লুপ কীভাবে কাজ করে সেটিও তোমরা এই চ্যানেল থেকে দেখে নিতে পারো। আমরা চলে আসছি ফর লুপের স্ট্রাকচারটা কেমন। ফর লুপের এই ফর কিওয়ার্ডের পরে একটি ফার্স্ট ব্র্যাকেট হয় এবং ফর লুপের ভিতরে তিনটি অংশ থাকে। কয়টি অংশ থাকে? তিনটি অংশ। প্রথম অংশে স্টার্টিং ভেরিয়েবল, কাউন্টার ভেরিয়েবল যেটি কে বলছি আমরা আই এর ভ্যালু দেওয়া থাকে। আই এর ভ্যালু কত? এটি হচ্ছে স্টার্টিং ভ্যালু 3। এটাকে ইনিশিয়ালাইজেশন বলে। কি বলে? ইনিশিয়ালাইজেশন। এখানে প্রারম্ভিক মান ডিক্লেয়ার করা হয়। সেকেন্ড পার্ট কি? সেকেন্ড পার্ট হচ্ছে কন্ডিশন বা শর্ত। সেখানে আই এর সাথে শেষ পদের তুলনা হবে। আই এর সাথে শেষ পদ কত? এন। এই প্রশ্নের মধ্যে দেওয়া আছে এন, আই লেস অর ইকুয়াল এন। যতক্ষণ পর্যন্ত আয়ের মান সমান না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এই লুপের কার্যক্রমটা চলবে। তবে এই লুপটা একটা ইনক্রিমেন্টাল লুপ। শেষের পার্টটা হচ্ছে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। এখানে মান বৃদ্ধি হলে সেটাকে ইনক্রিমেন্ট বলে, মান হ্রাস হলে তাকে ডিক্রিমেন্ট বলে। মান কিন্তু পর্যায়ক্রমে বাড়ছে, 3 থেকে বেড়ে 6, 6 থেকে বেড়ে 9 বেড়ে যাচ্ছে। প্রতি ধাপে কত করে বাড়ছে? 3 করে। অর্থাৎ 6 থেকে 3 বিয়োগ করলে 3 হয়, 9 থেকে 6 বিয়োগ করলে 3 হয়। তাই এই স্টেটমেন্টটা হবে এভাবে, আই ইকুয়াল টু আই প্লাস 3। এটি কিন্তু আমরা বারবার বলেছি, অন্যান্য লুপগুলো তোমরা দেখতে পারো, সেখানেও তোমরা ধারণা পাবে। তাহলে এখানে প্রথম অংশ ইনিশিয়ালাইজেশন, সেকেন্ড অংশ হচ্ছে কন্ডিশন, থার্ড অংশ হচ্ছে ইনক্রিমেন্ট। এই সব কিছু ঠিকঠাক থাকলে, মূলত এই কন্ডিশনটা যদি সত্য থাকে, তখন আমরা একটি লুপ বডিতে প্রবেশ করি। এটিকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখা হয়, যে কাজটি সম্পাদিত হবে। অর্থাৎ এন এর মান যতক্ষণ পর্যন্ত, আয়ের মান যতক্ষণ পর্যন্ত এই এন এর মানের সমান না হবে ততক্ষণ কিন্তু এই যোগ অঙ্কটি করতে থাকবে কম্পিউটার। এই যোগফল নির্ণয়ের সিরিজটি যেহেতু ক্যালকুলেশন হবে, তাহলে এই যোগফল নির্ণয়ের এই ক্যালকুলেশনটা আমরা কীভাবে করবো? একটা ইকুয়েশনের মাধ্যমে লিখবো। সেটি কি? এস ইকুয়াল টু এস প্লাস আই ইন্টু আই। ফ্লোচার্টে কিন্তু তোমাদেরকে বলেছি কেন আই ইন্টু আই, কারণ এস মানে যোগফল, প্রিভিয়াস সামেশন বা পূর্ববর্তী যোগফল, তার সাথে আই স্কোয়ারটা যোগ হচ্ছে। মনে করো শুরুতেই এস এর মান 0, তাহলে 0 প্লাস 3 ইকুয়াল টু 3, এটি প্রথম মান। 0 প্লাস 3 ইন্টু 3 9, তাহলে 0 প্লাস 9, প্রথম পদের যোগফল পাওয়া গেছে 9। সেই 9-এর সাথে আবার 6 স্কোয়ারকে যোগ করা হবে, সেটি এস হয়ে যাবে। আবার তার সাথে এখানে এই অংশটি যোগ করলে কত হবে? এই অংশটি যোগ করলে 45 হয়। সেই 45 সাথে আবার 9 নং 81, এই 81টা আবার এখানে যোগ হবে। এভাবে প্রতিবার যোগফল নির্ণয়ের কাজটি চলবে যতক্ষণ পর্যন্ত আয়ের মান এন এর মানের সমান না হবে ততক্ষণ পর্যন্ত। আর এই কাজটি যখন শেষ হয়ে যাবে, শর্ত যখন ফলস হবে, তখন প্রোগ্রাম এই শর্তে আর মিথ্যে হয়ে গেলে তখন এখানে আর এই লুপ বডির কাজটি আর সম্পাদিত হবে না, সেকেন্ড ব্র্যাকেটের কাজটি। তখন এই প্রিন্টএফ ফাংশনের মধ্যে এসে সাম ইকুয়াল টু বা সামেশন ইকুয়াল টু লিখে আমরা কি লিখে দেবো? %d, s। এই লাইনটি আবারও বলছি, যখন কোনো চলকের মান প্রিন্ট করা হয় তখন %d ফরম্যাটে স্পেসিফায়ার এটি দরকার হয়। কার মান? s এর মান আমরা প্রিন্ট করব, তাই কমা দিয়ে s লিখেছি। আর এই কথাটি তো সামেশন ইকুয়াল টু কত হবে? এই কথাটি হুবহু যাবে আর এখানে s এর মান দেখাবো। আমরা কিন্তু তোমাদেরকে এই প্রোগ্রামটি সি প্রোগ্রামের মাধ্যমে দেখাচ্ছি, যেখানে এন এর মান দিয়ে আমরা ফলাফল পেতে পারি। আমরা চলে যাচ্ছি সি প্রোগ্রামিং এনভায়রনমেন্টে। এখানে কিন্তু পুরো প্রোগ্রামটি শুরু থেকে শেষ পর্যন্ত আমরা লিখেছি। এটি আর লিখানো দেখাচ্ছি না কিভাবে লিখতে হয়েছে, শুধু প্রোগ্রামটি রান করব আমরা। প্রোগ্রাম যখন রান করব আমাদেরকে জিজ্ঞেস করবে এন্টার দ্য ভ্যালু অফ এন। ওই যে এন এর মান কত, লাস্ট টার্ম কত। এন এর মান যদি আমরা দিই হচ্ছে যে 45 মনে করো, তখন সে 45 পর্যন্ত যোগ করলে এই ফলাফলটি পেয়ে যাবে, 3 বাদ দিয়ে। আবার যদি আমরা প্রোগ্রামটি রান করি তখন আমাদেরকে এন এর মান ইচ্ছে মতো আমরা দিব এবং এন এর মানের সাপেক্ষে প্রোগ্রাম আমাদেরকে ফলাফল প্রিন্ট করে দেখাবে। এখানে এন এর মান দিচ্ছি আমরা 100 বা 90 দিচ্ছি আমরা, তাহলে শেষ পদ 90 হলে তখন 3 স্কোয়ার থেকে 6 স্কোয়ার, 6 স্কোয়ার থেকে 9 স্কোয়ার, এরকম আপ টু 99 স্কোয়ার। সাপোজ 3 করে বাড়ো তো, সেজন্য 99 দিলাম। তাহলে মান হবে কত? এই বড় মানটি হবে 1,12,761, এই মানটি পাওয়া যাবে। এইভাবে আমরা সি প্রোগ্রামিংয়ের মাধ্যমে কোনো একটি সমস্যাকে সমাধান করি। সবাইকে এই পর্বে অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ।